আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আপনাদের সবাইকে আবার স্বাগতম আমার স্কেচআপের মাধ্যমে 3D মডেলিং শেখার এই কোর্সটিতে। তো গত ক্লাসে আমরা বেসিক 3D কিছু অবজেক্টস বা ফর্মস বা মডেল যাই বলেন না কেন সেগুলো সম্বন্ধে জেনেছি এবং সেগুলো কিভাবে আমরা লাইন্স ব্যবহার করে তৈরি করতে পারি তার একটি বেসিক ধারণা পেয়েছি। আজকে আমরা অ্যাডভান্সড ফর্মস এবং সেই ফর্মগুলো এডিট করা সম্বন্ধে জানবো। ফর্ম এডিট করা বলতে আমরা বেসিক্যালি সেই ফর্মগুলোকে নড়ানো, ছোট বড় করা, ঘোরানো, এছাড়াও পুশ পুল করা, অফসেট করা, এগুলো ফর্ম এডিটিংয়ের মধ্যে পড়ে। এবং এছাড়াও আমরা আরও কিছু অ্যাডভান্স টপিক আজকে কভার করব, যার মধ্যে রয়েছে ইন্টারসেক্ট মডেল, ফলোমি ইত্যাদি। তো শুরু করা যাক। তো এখানে যেসব অবজেক্টস দেখতে পাচ্ছেন আপনারা এটা গত ক্লাসেই দেখেছেন। এখন আমরা সেমভাবে কাজ শুরু করব। প্রথমে আমরা দেখব কিভাবে শুধুমাত্র কিউব ছাড়া আমরা আরও কমপ্লেক্স জিওমেট্রি তৈরি করতে পারি। কমপ্লেক্স জিওমেট্রি বলতে পঞ্চভুজ বা ষড়ভুজ এরকম কিছু অবজেক্টস আমরা কিভাবে কাজ করব। তো পঞ্চভুজ কিন্তু একটি 2 ডাইমেনশনাল অবজেক্ট। পঞ্চভুজকে যদি আমরা 3 ডাইমেনশনালে আঁকতে চাই তাহলে সেটি কিন্তু একটি সিলিন্ডারে পরিণত হবে। কেন, আমি আপনাকে দেখাই। এটি একটি পঞ্চভুজ, কারণ এর 5টি সাইড রয়েছে। যদিও আমি কোনো মেজারমেন্ট ছাড়া এটি এঁকেছি, তাই এটি পারফেক্ট পঞ্চভুজ নয়। এটিকে টেকনিক্যালি আমরা পঞ্চভুজ বলতে পারি, কারণ এর 5টি সাইডস রয়েছে। এটিকে যদি এখন আমরা পুশপুল করে উপরে তুলি তাহলে কিন্তু এটি একটি 5 সাইডওয়ালা সিলিন্ডারে পরিণত হয়। যতই এটা সিলিন্ডারের মতো দেখতে না হোক, সবসময় মাথায় রাখতে হবে যখনই কোনো কিউবের 4-এর বেশি ভার্টিক্যাল সাইডস রয়েছে সেটি একটি সিলিন্ডার হিসেবে গণ্য হবে। এরপরে আমরা যদি পিরামিড থেকে একটি এরপরে আমরা যদি 4 সাইডের বেশি পিরামিড তৈরি করতে চাই সেটিও করতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে একইভাবে বেসটাকে 4 সাইডের না করে বেশি সাইডের করতে হবে। যেমন আমি এখানে যদি এখন 8 সাইডের একটি বেস তৈরি করি, 8 সাইডের একটি বেস তৈরি করি, 1 2 3 4 5 6 7 8, এবং এই 8টা সাইডকে যদি আমি কর্ণ বরাবর ছেদ করি, এবং এই 8টা সাইডকে যদি আমি একটি নির্দিষ্ট পয়েন্টে ছেদ করি বা নির্দিষ্ট পয়েন্টে এজ আঁকি, এখানে একটু আমরা এখানে ডিলিট টুলটি ব্যবহার করব এবং এই মাঝ পয়েন্ট থেকে যদি আমি উপরের দিকে 10 ফিট উঠাই, এবং এই পয়েন্টগুলো যদি আমি জোড়া লাগাই তাহলে আমরা দেখতে পারবো আমরা একটি পিরামিড তৈরি করতে পেরেছি যার 4-এর বেশি সাইডস রয়েছে। এখন তো আমরা লাইন টুলটি ব্যবহার করে কমপ্লেক্স জিওমেট্রি তৈরি করার চেষ্টা করলাম। এরপরে আমরা ফর্মগুলো এডিট করে কমপ্লেক্স জিওমেট্রি তৈরি করব। ফর এক্সাম্পল, আমরা এখন পুশ পুল টুলটিতে যদি যাই, আমরা যদি একটি রেক্ট্যাঙ্গেল আঁকি আমাদের 2D প্লেনে, এবং এই রেক্ট্যাঙ্গলের ভেতর যদি আমরা আরেকটা রেক্ট্যাঙ্গল আঁকি, তাহলে আপনারা লক্ষ্য করবেন যে এই দুটো একটি প্লেন মনে হচ্ছে। তো কিন্তু আপনি যখন পুশ পুল করতে যাবেন তখন দেখবেন এই দুটো পার্টের মধ্যে একটি পার্ট সিলেক্ট হচ্ছে এবং দুটোকে আপনাকে আলাদাভাবে পুশ পুল করতে হবে। এভাবে আপনি এরকম কমপ্লেক্স 3D অবজেক্টস তৈরি করতে পারেন। এখানে যেরকম দেখা যাচ্ছে একটি সিঁড়ির মতো, ঠিক এইভাবেই আমরা সার্কেলের ক্ষেত্রেও করতে পারি। এখানে যদি আমরা 2টা সার্কেল আঁকি এবং তারা যদি মাঝখানে একটি জায়গায় ছেদ করে
এরপরে আমরা পুশ পুল যদি করতে যাই তাহলে দেখব প্রত্যেকটা সারফেস আমাদের প্রত্যেকটা দাগ বরাবর আমাদের আলাদা আলাদা সারফেস হিসাবে ডিফাইন্ড হয়েছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, যখন লাইনগুলো এরকম বাহিরের দিকের গাঢ় কালো কালার থেকে এই ভিতরের দিকে চিকন হালকা কালো কালারে যদি পরিণত হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সারফেসটি 2 বা তার বেশি পয়েন্টে বিভক্ত হয়েছে। যদি না হয়, যেমন আমরা যদি এখানে দেখি মাঝ বরাবর টানি কিন্তু পুরোপুরি এই সারফেসটিকে দুভাগে বা কোনো নির্দিষ্ট ভাগে বিভক্ত না করি, তাহলে আমরা এখন দেখতে পারবো এই এজটি এখনও গাঢ় কালো রঙের রয়েছে, এই হালকা কালো এবং চিকন কালারের এজটি মতো নয়। এর কারণ হলো যেগুলো এজ সারফেসকে বিভক্ত করে না তারা গাঢ় এবং কালো রঙের থেকে যায়। আচ্ছা, এরপরে আমরা যদি এই এজটিকে টেনে নিয়ে এদিক দিয়ে চলে যাই, এখন কিন্তু আমরা দেখলাম এটি আবার হালকা কালো রঙে হয়ে গেছে। এবং আমরা যদি পুশ পুল টুলটি ব্যবহার করি আমরা দেখব এখানে দুটি সারফেস তৈরি হয়েছে। আচ্ছা, পুশ পুল টুলটি যখন আমরা ব্যবহার করব তখন তার সর্বোচ্চ উচ্চতা যাওয়ার পর আপনাকে একটি ওয়ার্নিং দিবে, লিমিট যে অফসেট লিমিটেড টু ওই সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত। এটিকে আপনি সুন্দরভাবে ইগনোর করতে পারবেন। এখানে একবার মাউস ক্লিক করবেন, এখানে আবার দুটি ভাগে বিভক্ত হয়ে যাবে আপনার সারফেসটি। এখান থেকে আপনার আবার এটি সারফেস উপরে ওঠানো শুরু করবেন। আচ্ছা, পুশ পুলের ব্যাপারটা গেল। পুশ পুল কিন্তু আপনি নট অনলি উপরের নিচে করতে পারবেন এবং আপনি সাইডেও করতে পারবেন। এবং সাইডে যখন আপনি পুশ পুল করবেন সেটি যেই ফেসটি বা যেই তলটি থেকে টানছেন সেই তল বরাবর সমান্তরালভাবে এডিট হবে। এই যে আমরা যদি এখানে পিরামিডের একটি তলকে টানি, এই যে। আচ্ছা, তো আমরা পুশ পুল সম্বন্ধে জানতে পারলাম। এখন আমরা যদি একটি রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে চাই, আমরা যদি একটি আচ্ছা, তো এখন আমরা মুভ টুলটি সম্বন্ধে জানবো। মুভ টুলটি ব্যবহার করে আমরা কোনো বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। সাপোজ এই কিউব রয়েছে আমার, এই কিউবটিকে সম্পূর্ণ এই কিউবের উপর যদি আমরা একবার ক্লিক করি তাহলে কিউবটির যেই জিনিসটার উপর ক্লিক করেছি শুধু সেটি সিলেক্ট হবে। এই যে যেমন আমি এই এজটি ক্লিক করলাম, এই এজটি যদি আমি ডাবল ক্লিক করি তাহলে যেই ওই কিউবের যেই জায়গাটিতে ক্লিক করেছি তার সাথে অবস্থিত সব কিছু সিলেক্ট হবে। যেমন আমি যে এই প্লেনটির উপর ডাবল ক্লিক করেছি তার চারদিকে অবস্থিত এবং সাথে জোড়া লাগানোর যেসব জিনিস রয়েছে এখানকার ক্ষেত্রে 4টি এজ, সেগুলো সিলেক্টেড হয়ে যায়। আমি যদি এই এজটির উপর ডাবল ক্লিক করি তাহলে এই এজটির সাথে লাগানো দুটি প্লেন সিলেক্টেড হয়ে যাচ্ছে। এবং আমি যদি এখানে ট্রিপল ক্লিক করি তাহলে আমার সম্পূর্ণ জিওমেট্রিটা সিলেক্ট হবে। এটা জেনে রাখা ভালো যে যখন জিওমেট্রি বলতে আমরা কি বুঝি, যে তো এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সম্পূর্ণ জিওমেট্রিটা সিলেক্ট করলাম। এখন আমরা এই যে এখানে অ্যারো চিহ্নর মতো একটি টুল রয়েছে এটাকে সিলেক্ট করব, এটাই হলো মুভ টুল, অথবা কিবোর্ডের হটকি এম চাপবো। এরপরে আমার সিলেক্ট করার পয়েন্টারটি একটি মুভ টুলে পরিণত হবে। এই আইকনটা দেখলে আমি বুঝতে পারবেন। এরপরে আপনাকে একটি রেফারেন্স পয়েন্ট নিতে হবে, যেই পয়েন্টটি ধরে আপনি আপনার বস্তুটিকে নড়াবেন। আমি এই বস্তুটির বাম দিকের নিচের কোণাটাকে ধরে নড়াবো, তাহলে এই কোণাটিতে আমি যখন কাছে নিয়ে যাব একটি পয়েন্ট স্ন্যাপ করবে, তখন লেফট মাউস বাটনে ক্লিক করব। এখন আপনি দেখতে পাচ্ছেন আমি আমার 3D স্পেসের মধ্যে ফ্রিলি এই বস্তুটিকে মুভ করতে পারছি। কিন্তু 3D স্পেসে মুভ করা খুব কঠিন, কারণ আপনি ঠিক আপনার পার্সপেক্টিভের কারণে বুঝতে পারবেন না জিনিসটা কোন দিকে যাচ্ছে বা ঠিক মতো স্ন্যাপ করবে না। এক্ষেত্রে আপনি সেই সবুজ, লাল এবং নীল রেফারেন্স লাইনগুলো, ডট ডট লাইনগুলো ব্যবহার করতে পারেন আপনার সুবিধার জন্য, অথবা একান্তই যদি আপনি করতে না পারেন তাহলে
আপ অ্যারো যেটা দিয়ে উপরে, ডাউন অ্যারো সেটা দিয়ে নিচে, এবং লেফট রাইট অ্যারো যেগুলা দিয়ে বামে ডানে মুভ করতে পারবেন। এক্ষেত্রে আপনার মুভিং ডিরেকশন লকড হয়ে যাবে এবং বস্তু আর অন্য কোনো দিকে মুভ করবে না। এখন আমরা জিওমেট্রির কিছু ফ্যাক্টস সম্বন্ধে আসি। স্কেচআপ জিওমেট্রিকে কিভাবে ট্রিট করে বা ফর্মকে কিভাবে ট্রিট করে। স্কেচআপ কম্পোনেন্টকে আলাদা নির্দিষ্ট ফর্ম হিসাবে ট্রিট করে এবং সেটির ভিতর গিয়ে এডিট না করা পর্যন্ত সেটিকে পরিবর্তন করা যায় না। এন্ড কম্পোনেন্ট কি সেটি সম্বন্ধে আমরা অন্য ক্লাসে জানব। কিন্তু আপনি যদি এরকম নর্মাল ফর্মকে আরেকটি নর্মাল ফর্মের মধ্যে এনে বসিয়ে দেন, তাহলে কিন্তু এই দুটি ফর্ম একটি ফর্মে পরিণত হবে এবং এই দুটি জোড়া লেগে যাবে যদি কিছু কিছু জায়গায় 2D প্লেনগুলো একই প্লেনে থাকে। যেমন এই কিউবটির নিচের 2D প্লেনটি বা সারফেসটি আর এই কিউবটির নিচের 2D প্লেনটা কই গেল, নিচের 2D প্লেনটি বা সারফেসটি একই লেভেলে অবস্থিত বা একই অক্ষে অবস্থিত, তাই এরা দুইজন জোড়া লেগে এখন একটি অবজেক্টে পরিণত হয়েছে। আমরা যদি পুশপুল করি আমরা এটিকে একটি সেই আগের কিউবের নিচের তল হিসাবে পুশপুল করতে পারবো না। সেম গোস ফর দিস ওয়ান। আর আমরা যদি এই জায়গাগুলো দেখতে পারি তাহলে আমরা দেখব এখানে কিন্তু ইন্টারসেক্ট করে নাই, কারণ এখানে যেটা আমি সিলেক্ট করেছি নীল রং হয়ে আছে, এটি হচ্ছে আমার এক্স ওয়াই অ্যাক্সিসের একটি প্লেন আর এই দুইটা হলো জেড অ্যাক্সিস অর্থাৎ উচ্চতা অ্যাক্সিসের একটি প্লেন, তাই এরা নর্মালি প্রস্থচ্ছেদ করেনি। তাও এদেরকে যদি আমি প্রস্থচ্ছেদ করাতে চাই তাহলে আমি ডাবল ক্লিক করব, ট্রিপল ক্লিক করব, আমরা দেখব যে এখানে দুটি ফর্মই সিলেক্ট হয়েছে, কারণ এই যে নিচের দিক দিয়ে দুটি ফর্ম কানেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পর রাইট ক্লিক করব, করার পর ইন্টারসেক্ট ফেসেস উইথ মডেল এবং উইথ সিলেকশন দুটির একটি দেওয়ার পর আপনি দেখবেন এই জায়গাগুলো বরাবর এজেস ক্রিয়েট হয়েছে, অর্থাৎ এগুলো জায়গায় প্রস্থচ্ছেদ ঘটেছে। এখন যদি আপনি এই জায়গাগুলো এডিট করতে চান তাহলে কিন্তু এগুলো আলাদাভাবে এডিট হবে। আচ্ছা, তো আমার ইন্টারসেক্ট উইথ মডেল গেল, বেসিক ফর্মসের মধ্যে পুশ পুল এবং মুভ গেল। মুভের ক্ষেত্রে এখন আপনি ইন্ডিভিজুয়াল অপশনস, ইন্ডিভিজুয়াল এলিমেন্ট যদি মুভ করতে চান তাহলে সেটিও পারবেন। যেমন আমি যদি শুধু এই এজটি মুভ করতে চাই তাহলে এই এজটি প্রথমে সিলেক্ট করব, মুভ টুলটি নিব, একটা রেফারেন্স পয়েন্ট নিব, আপনিও আপনার পছন্দ মতো নেবেন, সিলেক্ট করব। এখন হচ্ছে ট্রিকি পার্ট। স্কেচআপে যেহেতু আমাদের একটু আগেই জানলাম যে জিওমেট্রি জোড়া লাগলে দুটি জিওমেট্রি মিলে একটি জিওমেট্রি বা একটি ফর্ম তৈরি হয়ে যায়, ঠিক তেমনি আমরা মুভ টুলটি যখন ব্যবহার করব এই এজটির সাথে যেগুলো যেগুলো অংশ জোড়া লাগানো আছে সেগুলোও কিন্তু মুভ হবে। যেমন আপনি দেখুন, আমি যদি এটি নিচে নামাই, এটির সাথে জোড়া লাগানোর সামনের প্লেনটাও, উপরের প্লেনটাও কিন্তু স্লোপ হয়ে যাচ্ছে। এবং আমি যদি এটিকে আবার এখান থেকে এনে রাইটে আনি, রাইটে আনার জন্য আমরা এখানে রাইট বাটনটি ব্যবহার করতে পারি। দেখেন নিচের প্লেনটাও কিন্তু বেঁকে যাচ্ছে, কারণ নিচের প্লেনটা এবং উপরের প্লেনটার সাথে কিন্তু এই এজটির কানেকশন আছে। আবার নিচের প্লেনটার সাথে কিন্তু একটু আগে আমাদের এই নতুন ফর্মটির সাথে গড়া কানেকশনটি রয়েছে, সেটিকে সে ইগনোর করতে পারছে না। তাই সেক্ষেত্রে কিন্তু আবার সারফেসটি নিজেকে মানিয়ে নিয়েছে, এখানে নিজেকে আরেকটা নতুন সারফেস তৈরি করে সেটাকে বেঁকিয়ে নিয়ে। তো মুভ করার ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে এবং আমি সাজেস্ট করব কম্পোনেন্ট ছাড়া বা গ্রুপিং ছাড়া, যেগুলো সম্বন্ধে আমরা পরে জানবো, কখনোই কোনো ফর্মকে আরেকটা ফর্মের সাথে জোড়া লাগানো উচিত না। তো এটা মুভ টুলটা সম্বন্ধে গেল। এখন আমরা রোটেট টুলটা সম্বন্ধে জানবো। তো রোটেট টুলটা কি? রোটেট মানে ঘোরানো। আমরা যদি একটি ফর্মকে ট্রিপল ক্লিক করে সম্পূর্ণ সিলেক্ট করি এবং রোটেট টুলটি ইউজ করি, এবার একটি রেফারেন্স ডিরেকশন নেই, আমি এই পয়েন্টটিকে রেফারেন্স নিব, লেফট ক্লিক করি আরেকবার, এবার মাউসটি ঘোরালে আমরা দেখব অবজেক্টিভ ঘোরাচ্ছে। এখন কতটুকু ঘুরছে এটি আমরা নির্ধারণ করতে পারবো বাম দিকের নিচে এই অ্যাঙ্গেলটি দিয়ে। আমি যদি 90 ডিগ্রি ঘোরাতে চাই তাহলে জাস্ট লেফট ক্লিক চিপে 90 লিখলেই হয়ে যাবে। এটা গেল রোটেশন টুল।
রোটেশন টুলটার পর আমরা ফলো মি টুলটা আসবো। এখন ফলো মি টুলটা একটু বেশি কমপ্লেক্স, তাই সেটি নিয়ে আজকে আমি এই ক্লাসে আর কথা বলতে চাচ্ছি না। এটা হচ্ছে স্কেল টুল। স্কেল টুলটা হতো দেখেই বোঝা যাচ্ছে অবজেক্টের সাইজ ছোট বড় করা। স্কেল টুলটা প্রত্যেকটা জিওমেট্রিকে একটি কিউবের মধ্যে আনে, সেটা স্ফিয়ার হোক, সার্কুলার হোক, বা কমপ্লেক্স জিওমেট্রি হোক, সিলিন্ডার হোক। তাই আমরা যখন স্কেল করব কোনো বস্তুকে, সেটি ইউনিফর্মলি স্কেল হবে। এই বস্তুটিকে যদি আমরা স্কেল করতে চাই, আমরা দেখতে চাচ্ছি এটা দেখতে পাই এটিকে ছোট বড় করার জন্য অনেকগুলো রেফারেন্স পয়েন্ট রয়েছে, আর এই রেফারেন্স পয়েন্টগুলো সেই রেফারেন্স কিউবটির মিড পয়েন্ট বরাবর বিভক্ত। তো সাপোজ আমরা এই অবজেক্টটিকে উপরের দিকে মানে উপর নিচ বরাবর স্ট্রেচ করতে চাই, তাহলে আমরা এই মাঝখানের পয়েন্টটি নিব, নিয়ে উপরের দিকে মাউস হোল্ড করে ঠেলতে থাকব। এখন আমরা চাচ্ছি এই অবজেক্টটিকে ইউনিফর্মলি বড় করতে, আমরা একটা কোণা ধরে বড় এই জিনিসটিকে ছোট বড় করতে পারি মাউস হোল্ড করে। জেনে রাখা ভালো যে আমরা যদি শিফট চিপে মাউস হোল্ড করে এটাকে ছোট বড় করি, তাহলে কিন্তু এর রেফারেন্স ঠিক থাকবে না, একটি ফ্রি ফর্ম আকারে এটি এডিট হতে থাকবে। সেম গোস ফর আলাদা কোনার রেফারেন্স পয়েন্টগুলো। আচ্ছা, স্কেল টুলটা সম্বন্ধে আমরা জানলাম। এখন আমরা আসব অফসেট টুলটা নিয়ে। অফসেট টুলটা আসলে কি? অফসেট টুলটি আমাদের ফর্মের ভিতরে সারফেস তৈরি করতে সাহায্য করে, আর এই সারফেসগুলো তৈরি হয় ফর্মের সারফেসগুলোর এক্সিস্টিং এজ বরাবর যে ডিস্টেন্স রয়েছে সেখানে ডিস্টেন্স তৈরি করে। যেমন আমি যদি এখানে লেফট ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ঠিক সারফেসের এজের রেফারেন্সে আমরা আরেকটি সারফেস তৈরি করার সুযোগ পাচ্ছি। এটিও কিন্তু কার্ভড সারফেসে কাজ করে না। তো আমরা আজকে বেসিক এডিটিং সম্বন্ধে জানলাম ফলো মি টুলটা বাদ দিয়ে। নেক্সট ক্লাসে আমরা এই এডিটিংগুলো ব্যবহার করে আরও অনেক কিছু করব। আমরা 3D মডেলিংয়ের মেইন পর্যায়ে চলে এসেছি। এরপরে ফলো মি, তারপরে ইন্টারসেক্ট উইথ মডেল এবং আরও অ্যাডভান্সড কিছু টপিকস ব্যবহার করে আমরা কিভাবে ডিটেইলের সাথে এডিট করা যায় তার সম্বন্ধে জানবো। টিল দেন আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।